নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা হিসাব বিজ্ঞানের কিছু মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদেরকে হিসাব বিজ্ঞান সম্পর্কে সম্যক ধারণা প্রদান করবে। এই ভিডিও দেখার পর আপনি জানতে পারবেন কিভাবে হিসাব বিজ্ঞান বুঝতে হয় বা কিভাবে হিসাব বিজ্ঞান নিয়ে চিন্তা করতে হয়। অন্যকে, অর্থাৎ নবম দশম শ্রেণী থেকে শুরু করে যে কোনো ক্লাসের ছাত্রকে কিভাবে পড়াতে হয়। যারা ছাত্র অবস্থায় আছেন বা যারা পড়াশোনার পাশাপাশি টিউশন করান বা করাতে চান, অথবা যারা শিক্ষক আছেন, সকলের জন্যই আজকের এই ক্লাস। কারণ যে বিষয়টা আপনি ভালো করে বুঝবেন সেটাই আপনি অন্যকে বোঝাতে পারবেন। তাই আমি এই ভিডিওতে হিসাব বিজ্ঞানের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস আপনি ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন। যেহেতু খুব সহজ ও সরল ভাষায় হিসাব বিজ্ঞানের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, তাই ভিডিওর দৈর্ঘ্য বা লেন্থ বড় হতে পারে। তবে এই ভিডিও দেখার পর মনে হবে যে আপনার মূল্যবান সময় কাজে লেগেছে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে হিসাব বিজ্ঞানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটি হচ্ছে করণীয়। যখনই আমরা হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে যাব, তখন আমাদের মাথায় রাখতে হবে এখানে দুটি পক্ষ, একটি হচ্ছে মালিক আর আরেকটি হচ্ছে ব্যবসায় বা প্রতিষ্ঠান বা সংস্থা। আর আমরা হিসাব বিজ্ঞানে শুধুমাত্র ব্যবসায়ের সাথে জড়িত লেনদেনগুলোই লিপিবদ্ধ করব অথবা করি। এখন প্রশ্ন হতে পারে, লেনদেন কি? এই সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তাহলে এখান থেকে আমরা জানতে পারি যে হিসাব বিজ্ঞানে মালিকের সাথে সম্পৃক্ত কোনো লেনদেনই হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ হবে না। শুধুমাত্র ব্যবসায়ের সাথে সম্পৃক্ত বা জড়িত লেনদেনগুলোই হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ হবে। তবে এও মাথায় রাখতে হবে, কিছু লেনদেন যেগুলো ব্যবসায়ের সাথে এবং মালিকের সাথে সম্পৃক্ত, সেগুলো হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ হবে। শুধুমাত্র মালিকের সাথে যে লেনদেনগুলো জড়িত, সেগুলো আমাদের হিসাব বিজ্ঞানে আসবে না। তাহলে এই আলোচনা থেকে আমরা যা বুঝতে পারি, তা যদি এক কথায় প্রকাশ করতে চাই, তাহলে আমাদের বলতে হয় হিসাব বিজ্ঞানে মালিক এবং ব্যবসায় সম্পূর্ণ আলাদা জিনিস বা আলাদা সত্তা। সাথে সাথে শুধুমাত্র ব্যবসায়ের সাথে জড়িত লেনদেনগুলোই হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ হবে, আর কখনো কখনো মালিক এবং ব্যবসায়ের সাথে জড়িত লেনদেনগুলো হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ হয়। শুধুমাত্র যে লেনদেনগুলো মালিকের সাথে জড়িত, সেই লেনদেনগুলোই হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ হবে না। এখানে আমাদের আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে, আর তা হলো, প্রশ্নে যদি কোনো ব্যক্তির বা মালিকের নাম দেয়া থাকে, তাহলে আপনি ধরে নেবেন সেই মালিকটি আপনি নিজে। অর্থাৎ ধরেন, যদি প্রশ্নে মিস্টার সমীর লেখা থাকে, যে মিস্টার সমীর XYZ নামক একটি প্রতিষ্ঠান বা ব্যবসা শুরু করেছেন, তখন এখানে যে মিস্টার সমীর থাকবে, সেই মিস্টার সমীরকে আপনি নিজে মনে করে নিতে হবে। কারণ হলো, আপনি যদি এই মিস্টার সমীরকে নিজে চিন্তা করে নিতে না পারেন, তাহলে এখানে তিনটি পক্ষ হয়ে যাবে। একটি হচ্ছে আপনি নিজে, অথবা আমি যদি বলি তাহলে আমি নিজে। তাহলে এখানে একজন, সমীর একজন, দুইজন বা দুটি পক্ষ, আর ব্যবসায়ী একটি, মোট তিনটি পক্ষ হয়ে গেছে। তাহলে আপনার অঙ্ক করতে কিছুটা ব্যাক পেতে হবে। তাহলে আমাদেরকে এখানে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে ব্যক্তির নামটি দেয়া থাকবে বা মালিকের নামটি দেয়া থাকবে, সেই মালিক আমি নিজে ধরে নিতে হবে যে মালিকটি আমি নিজে, অথবা আমি নিজেই এই XYZ নামক যে
প্রতিষ্ঠানটি আছে বা যে ব্যবসাটি আছে সেটি আমি পরিচালনা করছি, এই প্রতিষ্ঠানের মালিক আমি নিজে, তাহলে সমীরটা কি হবে? সমীরটা আমি নিজে। তখন আর এখানে একটি পক্ষ অতিরিক্ত থাকছে না, তখন দুটি পক্ষ থাকবে, একটা হচ্ছে মিস্টার সমীর আর একটা হচ্ছে কি XYZ। আর এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটি হলো হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কি? হিসাব সমীকরণ হচ্ছে সেই ভিত্তি বা খুঁটি বা আমরা ফাউন্ডেশন বলতে পারি, যে ফাউন্ডেশনের উপরে হিসাব বিজ্ঞান বেস করে দাঁড়িয়ে আছে। আর এখানে যে হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব সেই হিসাব সমীকরণটি হলো A = L + OE। কি লিখলাম আমরা? A = L + OE। এখানে এ বলতে সম্পদ সমূহকে বোঝানো হয়েছে, এল দ্বারা দায় সমূহকে বোঝানো হয়েছে এবং ওই দ্বারা মালিকানা সত্ত্বকে বোঝানো হয়েছে। সম্পদ বলতে অ্যাসেটস, দায় বলতে লায়াবিলিটিস, মালিকানা সত্ত্ব বলতে ওনার্স ইকুইটিকে বোঝানো হয়েছে। তাহলে আমরা এই আলোচনা থেকে বলতে পারি হিসাব সমীকরণের তিনটি স্তম্ভ রয়েছে, যে তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞান দাঁড়িয়ে আছে। তারপরে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তাহলে আমরা লিখতে পারি হিসাব সমীকরণ, তবে এটা কি হবে? বর্ধিত রূপ। হিসাব সমীকরণের বর্ধিত রূপটি যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো A = L + C + R - E - D। অর্থাৎ পূর্বে যেখানে ওই ছিল ওনার সিকিউরিটি, সেই ওনার সিকিউরিটির মধ্যে আমরা আরো 4টি আইটেম পাচ্ছি, সেটা হচ্ছে C, R, E এবং D। এগুলো দ্বারা কি বোঝায়? এগুলো দ্বারা বোঝানো হয় C মানে হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, আর দ্বারা রেভিনিউ অথবা আয় সমূহকে বোঝায়, ই দ্বারা এক্সপেন্স অথবা ব্যয় সমূহকে বোঝায়, ডি দ্বারা ড্রয়িংস বা উত্তোলনকে বোঝানো হয়। তাহলে আমরা খেয়াল করলে দেখতে পাই আমাদের যে প্রথম সমীকরণ ছিল সেটি ছিল A = L + OE। আর এখন আমরা যে হিসাব সমীকরণের বর্ধিত রূপটি পেলাম সেটা বেসিক্যালি ওই এর মধ্যে আরো কি কি অন্তর্ভুক্ত আছে সেটাকে বিশ্লেষণ করলেই আমরা হিসাব সমীকরণের বর্ধিত রূপটি পাই। তাহলে ওই যেটি ছিল সেটির মধ্যে আমরা 4টি আইটেম পেলাম। প্রথমটি হলো সি, সি মানে হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, যেটা নাকি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর মানে হচ্ছে রেভিনিউ অথবা আয়, ই মানে এক্সপেন্স বা এক্সপেন্সেস অর্থাৎ ব্যয়
ডি ড্রয়িংস, ড্রয়িংস মানে হচ্ছে কি উত্তোলন। এখানে আমরা খেয়াল করলে দেখব যে দুটো জিনিস যোগ হচ্ছে, একটি হচ্ছে সি বা ক্যাপিটাল এবং আরো একটি যোগ হচ্ছে, সেটি হচ্ছে আর বা রেভিনিউ। অর্থাৎ এই দুটি যদি সংগঠিত হয়, মূলধন এবং আয়, এই দুটি যদি সংগঠিত হয় বা বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে, উই বাড়বে। কেন? কারণ এগুলো কি হচ্ছে? যোগ হচ্ছে। আবার দেখতে পাই যে দুটো জিনিস, একটি হচ্ছে ই এবং আরেকটি হচ্ছে ডি। ই মানে হচ্ছে এক্সপেন্স, ডি মানে হচ্ছে ড্রয়িংস। তার মানে হচ্ছে ব্যয় এবং উত্তোলন যদি সংগঠিত হয়, তখন আমাদের এই মালিকানা সত্ত্ব কমবে। তাহলে এক কথায় বলা যায়, মূলধন এবং আয় যদি সংগঠিত হয়, মালিকানা সত্ত্ব বাড়বে, আর যদি ব্যয় এবং উত্তোলন সংগঠিত হয়, তাহলে মালিকানা সত্ত্ব কমবে বা হ্রাস পাবে। এখন আমরা এই হিসাব সমীকরণের, অর্থাৎ এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এই সমীকরণের প্রত্যেকটি স্তম্ভ আমরা বিশ্লেষণ করব। এখানে মোট স্তম্ভ হচ্ছে 6টি, এ, এল, সি, আর, ই এবং ডি। তাহলে বেসিক যে হিসাব সমীকরণ ছিল, সেটির মধ্যে আমরা স্তম্ভ পেয়েছিলাম 3টি, আর হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ, সেটির মধ্যে আমরা স্তম্ভ বা খুঁটি পেলাম কয়টা? 6টা। তার মানে আমরা এটাও বলতে পারি যে হিসাব বিজ্ঞান সর্বমোট 6টি খুঁটির উপর দাঁড়িয়ে আছে। সবার প্রথমে আমরা যেটা জানব সেটা হচ্ছে মূলধন এবং উত্তোলন, এই দুইটা আমরা জেনে নেব, মূলধন কি আর উত্তোলন কি। দেখুন, একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে কোনো একজন প্রতিষ্ঠাতা যদি, ব্যবসায়ী যদি একটি ব্যবসা শুরু করতে চান, তাহলে তার প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে মূলধন। কারণ আমরা জানি মূলধন ছাড়া ব্যবসা পরিচালনা করা যায় না। আর আমরা হিসাব বিজ্ঞানে পূর্বেই জেনে নিয়েছি যে মালিক আলাদা সত্তা এবং ব্যবসায় আলাদা সত্তা। তাহলে আমরা এখানে বলতে পারি ব্যবসায় শুরুর দিন, কি বলতে পারি? ব্যবসায় শুরুর দিন মালিক ব্যবসায়ীকে যে পরিমাণ অর্থ বা উপকরণ দিয়েছে, সেগুলোকে আমরা একসাথে কি বলতে পারি? মূলধন বলতে পারি। আর মালিক কখনো কখনো ব্যবসায় থেকে নিজের প্রয়োজনে অর্থ বা পণ্য তুলে নিয়ে যান। যদি কখনো মালিক ব্যবসায় থেকে নগদ অর্থ বা পণ্য তুলে নিয়ে যান, তখন সেটাকে আমরা বলবো উত্তোলন। তাহলে আমাদের দুটা জিনিস বোঝা হয়ে গেল। সেটা হচ্ছে মালিক ব্যবসায় শুরুর দিন ব্যবসায়ীকে যে পরিমাণ নগদ অর্থ বা উপকরণাদি দিয়ে ব্যবসা শুরু করেন, সেটাকে আমরা কি বলবো? মূলধন বলবো। আর মালিক যখন ব্যবসা হতে নিজের প্রয়োজনে কখনো অর্থ বা পণ্য তুলে নিয়ে যাবেন, তখন সেটাকে আমরা উত্তোলন বলবো। এবার আমরা আয় এবং ব্যয় সম্পর্কে জানব। আর মানে হচ্ছে আয়। আয় কি? কিছু দফা ব্যতীত হবে, এটা কিছু দফা ব্যতীত যত কারণে ব্যবসায়ের কাছে বা আপনার কাছে অর্থ আসবে, নগদ অর্থ আসবে, সেটাকেই আমরা আয় বলবো, একেবারে সহজ কথায়। তারপর আমরা জানবো ই বা এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়। ব্যয় কখন হবে? ঠিক একইভাবে কিছু দফা ব্যতীত যত কারণে আপনার কাছ থেকে অর্থ চলে যাবে, সেগুলাকেই কি বলবো? ব্যয় বলবো। তাহলে আমরা আরেকবার বলি যে আর অথবা রেভিনিউ অর্থাৎ আয় বলতে কি বোঝানো হয়? অল্প কয়েকটা দফা ব্যতীত যত কারণেই আমাদের কাছে নগদ অর্থ আসবে, সেগুলাকে আমরা কি বলবো? আয় বলবো। আর যত কারণে, কিছু দফা ব্যতীত যত কারণে আমাদের নিকট থেকে অর্থ চলে যাবে, সেগুলোকে আমরা ব্যয় বলবো। তাহলে এ পর্যন্ত আমরা
হিসাব সমীকরণের 4টি দফা, একটি হচ্ছে সি, আর, ই এবং ডি, বুঝতে পারলাম। এখন আমাদের আরো বাকি রয়েছে দুইটি, একটি হচ্ছে এ মানে হচ্ছে অ্যাসেট বা সম্পদ সমূহ, আরেকটি রয়েছে এল মানে হচ্ছে লায়াবিলিটিস বা দায় সমূহ। তো আমরা প্রথমে সম্পদ সমূহ একটু দেখে নেব। এখন প্রশ্ন আসতে পারে যে সম্পদ কাকে বলে। তো আমরা সহজ ভাষায় একটু জানার চেষ্টা করি যে সম্পদ কাকে বলে। সম্পদ হলো সেই সকল উপকরণ যেগুলো প্রতিষ্ঠানের অধীনে থাকে। কার অধীনে থাকে? প্রতিষ্ঠানের অধীনে। আবার বলতেছি, সম্পদ হলো সেই সকল উপকরণ যা প্রতিষ্ঠানের অধীনে থাকে এবং প্রতিষ্ঠান তার প্রয়োজন অনুসারে সেগুলোকে ব্যবহার করে অথবা সেগুলো থেকে উপযোগ গ্রহণ করে। সেগুলোকেই আমরা কি বলবো? সম্পদ বলবো। আচ্ছা, সম্পদ অনেক ধরনের আছে। আজকে যেহেতু আমরা প্রথম ক্লাস করতেছি, সেজন্য আমরা সম্পদের প্রকার ভেদে না গিয়ে আমরা জাস্ট সম্পদগুলো একটু দেখে নেব যে কি কি সম্পদ আমাদের হিসাব বিজ্ঞানে ব্যবহার হয়। আচ্ছা, তো আমরা প্রথম যে সম্পদ, সকল সম্পদের মূলে যে সম্পদ রয়েছে সেটি হচ্ছে নগদ তহবিল। নগদ ছাড়া আমরা কোনো কিছুই আসলে করতে পারি না। তাহলে প্রথমটি পেলাম আমরা নগদ তহবিল, যেটাকে ইংরেজিতে কি বলবো আমরা? ক্যাশ। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে ব্যাংক জমা, ব্যাংক। তৃতীয়টি হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবকে আমরা ইংরেজিতে বলবো অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল। এখন প্রশ্ন হতে পারে যে প্রাপ্য হিসাব কাকে বলে? আসলে এখানে আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমরা যদি কখনো কোনো ব্যক্তির নিকট ধারে পণ্য বিক্রয় করি, কিসে পণ্য বিক্রয় করি? ধারে পণ্য বিক্রয় করি, তখন সাধারণত আমাদের যে সম্পদ তৈরি হয় সেটাকেই আমরা কি বলি? প্রাপ্য হিসাব। এটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মিস্টার রহিমের নিকট 20,000 টাকার পণ্য বিক্রয়, 20,000 টাকার নিকট পণ্য বিক্রয়। তাহলে এখন খেয়াল করা যায় যে রহিম পণ্য নিয়ে গেছে কিন্তু সে নগদ অর্থ দেয়নি, এর ফলে আপনি রহিম থেকে টাকা পান। তার মানে হচ্ছে পণ্য বিক্রয়ের ফলে আপনি যদি কারো কাছ থেকে টাকা পেয়ে থাকেন যেটা নাকি সে দেয় নাই, সেটাকেই আমরা বা সেই ব্যক্তিকেই আমরা কি নামে রাখবো? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের অনেক নাম হয়, যেমন একটি হচ্ছে দেনাদার, একটি হচ্ছে দেনাদার। আসলে এগুলো আমরা পরে জানবো, তারপর একটু বলে নিই দেনাদার। আরেকটা আছে, সেটা হচ্ছে বিক্রয় খতিয়ানের জের। বিক্রয় খতিয়ানের জের। আরো একটি আছে, সেটি হচ্ছে পুস্তক ঋণ। তাহলে প্রাপ্য হিসাবের কয়টি নাম পেলাম আমরা? মোট 4টি। প্রাপ্য হিসাব, বিবিধ দেনাদার, তারপরে হচ্ছে বিক্রয় খতিয়ানের জের, তারপরে হচ্ছে পুস্তক ঋণ। সাধারণত প্রাপ্য হিসাবকে এই 4টি নামে ডাকা হয়। তারপরে আমরা 4 নম্বরে যেটা পেলাম সেটা হচ্ছে প্রাপ্য বিল অথবা প্রাপ্য নোট, যেটাকে আমরা নোটস রিসিভেবল বলবো। নোটস রিসিভেবল বলবো। তারপরে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে মনিহারি। মনিহারির ইংরেজি হলো সাপ্লাইজ। মনিহারির ইংরেজি হলো সাপ্লাইজ। তারপরে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে সমাপনী মজুত পণ্য, হ্যাঁ, যেটাকে আমরা ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি বলতে পারি। এন্ডিং ইনভেন্টরি। 7 নম্বরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বকেয়া আয়। বকেয়া আয়টা কি? সেটা আয় হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তার অর্থ আমরা আদায় করতে পারিনি, সেটাকেই কি বলা হয়? বকেয়া আয়। বকেয়া আয়কে ইংরেজিতে আমরা বলবো এক্রুড রেভিনিউ। তারপরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় কাকে বলে? অগ্রিম ব্যয়ের ইংরেজি হলো
প্রিপেইড এক্সপেন্স। যেমন ধরেন আপনি 2 মাসের বাড়ি ভাড়া একসাথে দিয়ে দিলেন। কয় মাসের বাড়ি ভাড়া? 2 মাসের বাড়ি ভাড়া, যেটা নাকি আপনি এখনো 2 মাস ব্যবহার করেননি। তো এটাকে আমরা কি বলবো? অগ্রিম ব্যয়। তারপরে এই যে উপরে যেগুলো নিয়ে আলোচনা করেছি, এগুলা বেসিক্যালি হচ্ছে চলতি সম্পদ। এগুলাকে আমরা সাধারণত চলতি সম্পদ বলি। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা অন্য কোনো ভিডিওতে করে নেব। তারপরে আমরা এখান থেকে যে সম্পদগুলো নিয়ে আলোচনা করব, এগুলোকে আমরা সাধারণত স্থায়ী সম্পদ বলে থাকি। সেটি হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্রকে আমরা ইংরেজিতে বলবো ফার্নিচার, যেমন চেয়ার, টেবিল, আলমারি, এগুলোকে আমরা আসবাবপত্র বলি। তারপরে হচ্ছে যন্ত্রপাতি। উৎপাদনের কাজে যে সমস্ত মেশিনারিজ গুলো ব্যবহার হয় সেগুলোকে যন্ত্রপাতি বা ইংরেজিতে কি বলবো? আমরা ইকুইপমেন্ট বলবো। তারপরে আমাদের হচ্ছে দালান কোঠা। দালান কোঠা, যেটাকে আমরা ইংরেজিতে কি বলবো? বিল্ডিংস বলবো বা বিল্ডিং বলবো। তারপরে হচ্ছে ভূমি অথবা জমি, ইংরেজিতে ল্যান্ড। তারপরে হচ্ছে ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তিকে বলা হয় লিজ হোল্ড প্রপার্টি। এখন ইজারা সম্পদ মানে কি? ইজারা সম্পদ মানে হচ্ছে এই যে এখানে লেখা আছে লিজ। লিজ মানে হচ্ছে একজনের কোনো সম্পদ, অথবা সাধারণত জমি দিয়ে যদি আমরা ধরি যে একজনের জমি, যদি তিনি একটা নির্দিষ্ট নগদ অর্থের বিনিময়ে অন্য আরেকজনের কাছে সেটা ভাড়া দিয়ে থাকেন, তখন সেটাকে আমরা কি বলবো? লিজ অথবা ইজারা সম্পত্তি বলবো। যেমন পুকুরের মালিক একজন, কিন্তু সেই পুকুরটাতে লিজের মাধ্যমে চাষাবাদ করে আরেকজন, এটাকে সাধারণত আমরা কি বলতে পারি? ইজারা সম্পত্তি বলতে পারি। তারপরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সুনাম। প্রতিষ্ঠানের, প্রতিটি প্রতিষ্ঠানের একটা কি আছে? সুনাম আছে। এই সুনামকে আমরা কি বলবো? গুডউইল বলবো। তারপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্যাটেন্ট। এখন প্রশ্ন আসতে পারে যে প্যাটেন্ট কাকে বলে? ধরুন আপনি নতুন কোনো পণ্য অথবা কোনো যন্ত্র বা ইঞ্জিন, বা আপনি ব্যাটারি, এমন যদি আপনি আবিষ্কার করতে পারেন, তখন আপনার এই আবিষ্কারটা যেন অন্য কেউ নকল করতে না পারে, অথবা এটা তৈরির এবং বিক্রয়ের বা এর থেকে যে মুনাফা অর্জন করার যে অধিকার, সেটা যেন আপনার কাছেই বহাল থাকে, সেজন্য এই প্যাটেন্ট করে নিতে হয়। তাহলে আমরা বুঝলাম প্যাটেন্ট মানে হচ্ছে নতুন কোনো কিছু যদি আপনি সৃষ্টি করেন বা আবিষ্কার করেন, তখন তা যেন আর কেউ নকল করতে না পারে, তার জন্যই আমরা কি করি? প্যাটেন্ট করি। তারপরে আচ্ছা, এখানে বলে রাখা ভালো, প্যাটেন্টের সাথে সাথে আমাদের আরো একটা জিনিস, আরো একটা সম্পদ আমরা পাবো, সেটা হচ্ছে কপিরাইট। কপিরাইটটা কি? কপিরাইট হচ্ছে সাধারণত সৃষ্টিশীল কাজের জন্য করা হয়। যেমন ধরেন আপনি সাহিত্য, যেমন হতে পারে গান, হতে পারে কবিতা, এমন ধরনের কোনো কিছু যদি আপনি লিখেন বা কোনো ধরনের বই, তখন সেটাও যেন আবার কেউ নকল করতে না পারে, তার জন্য যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সেটাকে আমরা সাধারণত কপিরাইট বলে থাকি। তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ট্রেডমার্ক। ট্রেডমার্ক, ট্রেডমার্ক মানে কি? ট্রেড মানে হচ্ছে ব্যবসায়, আর মার্ক মানে হচ্ছে প্রতীক। তাহলে ট্রেডমার্ক বলতে এখানে বোঝানো হয়েছে ব্যবসায়িক নির্দিষ্ট একটা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট বা আলাদা আলাদা স্বতন্ত্র কি থাকে? কিছু প্রতীক বা চিহ্ন থাকে, সেটাকেই আমরা এখানে কি বলবো? ট্রেডমার্ক বলবো। তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিনিয়োগ, যেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলতে পারি। যে আমাদের প্রতিষ্ঠানের অর্থ আমরা অন্য কোথাও আমরা কি করব? বিনিয়োগ করে রাখবো, তখন সেটাকে আমরা বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট বলবো। সাধারণত এই বিনিয়োগকে আমরা আলাদা কোটেশনে আমরা লিখি। সাধারণত এই বিনিয়োগকে আমরা আলাদা কোটেশনে উপস্থাপন করি। তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিষ্কর সম্পত্তি। নিষ্কর সম্পত্তি কি? নিষ্কর সম্পত্তি মানে হচ্ছে নিষ্কর,
অর্থাৎ যার উপরে কোনো কি দিতে হয় না, কর দিতে হয় না। তাহলে যে সম্পদের উপর কর দিতে হয় না, সাধারণত করহীন হয়, সেটাকেই আমরা নিষ্কর সম্পত্তি বলবো, যেটাকে ইংরেজিতে আমরা বলবো ফ্রি হোল্ড প্রপার্টি। তো আমরা মোটামুটি অনেকগুলো সম্পদ নিয়ে আলোচনা করলাম। আরো কিছু সম্পদ আছে যেগুলো আমরা পরে আস্তে ধীরে জেনে নেব। তবে এখানে মোটামুটি প্রায় 18টি সম্পদ নিয়ে আমরা আলোচনা করলাম। অবশ্যই এগুলোকে এমনভাবে পড়তে হবে যেন এগুলো আমরা দেখলেই চিনতে পারি। আমাদের সম্পদ বোঝা হয়ে গেল, আমাদের সম্পদটা আমরা বুঝে নিলাম। এখন আমাদের আর বাকি আছে দায়। তো আমরা এখন দায়টা বুঝে নেব। এই দায়গুলো একটু দেখে নেই। এ হচ্ছে দায়। আমরা এখন প্রশ্ন আসতে পারে দায় কাকে বলে। সাধারণত দায়গুলো এমন হয় যে আমাদের কাছে বা ব্যবসায়ের কাছে যখন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ পাওনা থাকে, মানে যেটা নাকি আমাদেরকে ওই তৃতীয় ব্যক্তিকে পরিশোধ করতে হয়। কি করতে হয়? পরিশোধ করতে হয়। সাধারণত সেগুলোকে আমরা দায় বলি। তাহলে এক কথায় আমরা দায় বলতে পারি যদি কোনো অর্থ প্রদানে বাধ্যবাধকতা থাকে। কি থাকে? বাধ্যবাধকতা। যদি কোনো অর্থ পরিশোধে বাধ্যবাধকতা থাকে তখন সেটা আমরা কি বলবো? সেটাকে আমরা দায় বলবো। তো আমরা এখানে কয়েকটা দায় লিখেছি। প্রথমটি হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্তকে আমরা ব্যাংক ওভারড্রাফট বলতে পারি। এখন প্রশ্ন হতে পারে যে ব্যাংক জমাতিরিক্ত বিষয়টা কি, জিনিসটা কি? ধরেন আপনার ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে আপনার ব্যবসায়ের নামে, সেই অ্যাকাউন্টে আপনার জমানো অর্থ আছে 2000 টাকা। এখন আপনি আপনার প্রয়োজনে টাকা তুলতে 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 এই 2000 তো তুলছেন, সর্বমোট আপনি তুলে ফেলছেন 5000 টাকা। তাহলে আমার জমানো অর্থ তো তুলেছি, এগুলা তোলা ছাড়াও আমি আরো অতিরিক্ত কত তুলেছি? অতিরিক্ত আমি আরো 3000 টাকা তুলেছি। তাহলে এই জমানো অর্থ থেকে যে পরিমাণ বেশি অর্থ উত্তোলন করা হয়েছে সেটাকেই আমরা কি বলবো? ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে অতিরিক্ত কি 5000 হবে নাকি 3000 হবে? 3000 হবে। কেন? কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টে ছিল 2000, সেটা তো তুলছি, সর্বমোট আমি তুলে ফেলছি কত? 5000। তাহলে আমার অতিরিক্ত তোলা হয়েছে 3000। এই 3000 কে আমরা কি বলবো? ব্যাংক জমাতিরিক্ত। আচ্ছা, তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবকে আমরা ইংরেজিতে বলবো অ্যাকাউন্টস রিসিভেবল। এখন প্রশ্ন আসতে পারে প্রদেয় হিসাব কাকে বলে? যদি আমরা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ধারে পণ্য ক্রয় করে আনি, তাহলে যার থেকে ক্রয় করে আনবো সে আমাদের থেকে নগদ অর্থ পাওনা থাকে, তখনই এই প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। তাহলে আমরা যার থেকে ক্রয় করে আনছি তাকে আমরা নগদ অর্থ দেই নাই, শুধুমাত্র পণ্যটা নিয়ে আসছে। এর ফলে ওই ব্যক্তি আমাদের কাছে অর্থ বা নগদ পাওনা থাকেন। যেহেতু ওই ব্যক্তি আমাদের কাছে বা আমার কাছে বা আপনার কাছে অর্থ পাওনা আছেন, তাই ওনাকে আমরা কি বলবো? প্রদেয় হিসাব বলবো। এখানে আমরা প্রদেয় হিসাবেরও অনেকগুলো নাম আছে। একটি হলো বিবিধ পাওনাদার, আরেকটি হলো ক্রয় খতিয়ানের জের। প্রাপ্য হিসাবটা ছিল বিক্রয় খতিয়ানের জের, আর এখানে প্রদেয় হিসাবটা হবে ক্রয় খতিয়ানের জের। আরেকটা কি পেলাম? পাওনাদার পেলাম। আরেকটা কি পেলাম? প্রদেয় হিসাব পেলাম। তাহলে এই প্রদেয় হিসাবকে কয়টা নামে ডাকা হয়? 3টা নামে ডাকা হয়। আমরা পরবর্তীতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রদেয় বিল বা প্রদেয় নোট। ইংরেজিতে বলা হবে এটাকে নোটস পেয়েবল। তারপরে আমরা যেটা পাচ্ছি বকেয়া ব্যয়। ব্যয় তো হইছে, ব্যয় হওয়ার সাথে সাথে আমরা অর্থ পরিশোধ না করার কারণে এটা কি হয়ে গেছে? বকেয়া হয়ে গেছে, বকেয়া ব্যয়।
তাহলে আমরা বকেয়া ব্যয়টাকে কি হিসেবে চিহ্নিত করব? দায় হিসেবে চিহ্নিত করব। তাহলে এই বকেয়া ব্যয়কে আমরা বলবো অ্যাক্রুড এক্সপেন্সেস। তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অনুপার্জিত আয় অথবা অগ্রিম আয়। এখন অগ্রিম আয় কাকে বলে? অগ্রিম আয়ের অর্থ হলো আমরা এখনো পর্যন্ত সেবা বা সার্ভিস দেই নাই, কোনো কাজ করা ছাড়াই আমরা কাজ করার পূর্বে টাকা হাতে পেয়েছি। তো যেহেতু আমি কাজ করি নাই, শ্রম দিই নাই, যেহেতু শ্রমের পূর্বেই আমাকে টাকা দেওয়া হয়েছে, তাই এটাকে আমরা কি বলবো? অগ্রিম আয় অথবা অনুপার্জিত, মানে হচ্ছে উপার্জন হয় নাই কিন্তু টাকা পেয়ে গেছি আমরা, যেটাকে আমরা ইংরেজিতে কি বলবো? আর্নড রেভিনিউ। তারপরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে ঋণ। ঋণকে আমরা লোন বলি। এই ঋণটাকেই বিভিন্ন নামে দেয়া থাকে, যেমন বন্ধকি ঋণ থাকে, 5%, 10% ঋণ থাকে। তো আমরা এই ঋণটাকে আমরা কি নামে ডাকবো? লোন। এই লোনটাকে আবার আরেকটা নামে ডাকা হয় ডেপ্ট। লোনটাকে আবার আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ডেপ্ট। তাহলে এই হইলো আমাদের দায়সমূহ। আশা করি আপনারা এগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে রাখবেন, যেন আপনি দেখলেই চিনতে পারেন। এগুলা অবশ্যই দেখলেই চিনতে হবে, চিনলে আপনি অঙ্ক করার মধ্যে এটা মজা খুঁজে পাবেন, আনন্দ পাবেন। আচ্ছা, এরপরে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লেনদেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখান থেকেই হিসাব বিজ্ঞানের মেইন প্রক্রিয়া শুরু হয়, লেনদেন লিপিবদ্ধকরণের মাধ্যমে। তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে লেনদেন কাকে বলে। লেনদেন হলো যে ঘটনার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকে লেনদেন বলে। কি বললাম? যে ঘটনার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকে লেনদেন বলে। এখন প্রশ্ন হচ্ছে যে আর্থিক অবস্থার কাকে বলে? আর্থিক অবস্থাটা কি? এই যে আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে হিসাব সমীকরণ যেটাকে বলে, এই হিসাব সমীকরণটাকেই আসলে আর্থিক অবস্থা বলা হয়। এই যে হিসাব সমীকরণ এটা আছে, বা হিসাব সমীকরণের মূল যে হিসাব সমীকরণ, বেসিক যে হিসাব সমীকরণ ছিল, তারপরে যে 6 পয়েন্ট যে হিসাব সমীকরণ ছিল 1 2 3 4 5 6, এই সমীকরণটাকেই মূলত আর্থিক অবস্থা বলা হয়। তাহলে কি বললো? যে ঘটনার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকে কি বলা হয়? লেনদেন বলে। এখান থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই কোনো ঘটনা, এই যে হিসাব সমীকরণ আছে, যেমন A = L + OE, এই তিনটি উপাদানের কোনো না কোনোটাকে কি করতে হবে? প্রভাবিত করতে হবে। প্রভাব মানে কি? হয়তো বাড়াইতে হবে, নয়তো কমাইতে হবে, হয়তো বৃদ্ধি ঘটাবে, না তো হ্রাস ঘটাবে, হয়তো এটাতে প্রভাব ফেলবে, নয়তো এটাতে প্রভাব ফেলবে, নয়তো এটাতে প্রভাব ফেলবে। তাহলে যে ঘটনার ফলে, একটু খেয়াল করতে হবে, অবশ্যই সেটা লেনদেন হওয়ার পূর্বে সেটাকে কি হইতে হবে? ঘটনা হইতে হবে। ঘটনা কি? যা ঘটে তাই ঘটনা, যা ঘটবে বা যা ঘটে তাই কি? ঘটনা। তবে অবশ্যই সেই ঘটনার ফলে আর্থিক অবস্থার কি হইতে হবে? পরিবর্তন হইতে হবে। যদি সেই ঘটনার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয় তখনই সেটাকে কি বলা যাবে? লেনদেন বলা যাবে। অন্যথায় ওইটাকে লেনদেন বলা যাবে না, সেটাকে শুধুমাত্র কি বলা যাবে? ঘটনা বলা যাবে। যদি আর্থিক অবস্থার পরিবর্তন না হয় তাহলে সেটাকে লেনদেন না বলে শুধুমাত্র কি বলতে হবে? ঘটনাই বলতে হবে। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করব যে লেনদেন কাকে বলে বা লেনদেন কেমন হয়। তো আমরা একটা উদাহরণ দিতে পারি যে 10,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। তো এখানে 10,000 টাকার পণ্য যেহেতু আমরা বিক্রয় করলাম, এটা অবশ্যই আমরা নগদে ধরে করতে হবে, কারণ যেহেতু কোনো ব্যক্তির নাম এখানে উল্লেখ নাই, তাহলে এটাকে নগদে ধরতে হবে। তাহলে যদি আমরা বলি যে 10,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, আচ্ছা 10,000 টাকার পণ্য যদি আমি নগদে বিক্রয় করি তাহলে আমি অবশ্যই কি পাবো? নগদ টাকা পাবো। যদি আপনি বিক্রি করেন তাহলে পণ্য আপনার থেকে চলে যাবে, কিন্তু কি আসবে আপনার কাছে? সে হচ্ছে নগদ অর্থ আসবে। আচ্ছা, তো নগদটাকে আমরা একটু আগে পড়েছিলাম যে নগদ সম্পদের আওতায় পড়ে। সর্বপ্রথম যে সম্পদটা নিয়ে আলোচনা করছিলাম সেটাই হচ্ছে নগদ। তাহলে নগদ যদি সম্পদ হয়, এই যে নগদ যদি সম্পদ হয়
এখন বিক্রি করার ফলে নগদ অর্থ আমাদের কাছে আসছে, আসার ফলে কি এই নগদের পরিমাণ বা সম্পদের পরিমাণ বেড়েছে কিনা? হ্যাঁ, এই বিক্রয়ের ফলে নগদ অর্থ আমরা পেয়েছি এবং নগদ অর্থ পাওয়ার ফলে এই সম্পদ বা নগদ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা খেয়াল করে দেখতে পাই যে এই ঘটনাটি হিসাব সমীকরণের এ ইকুয়াল এল প্লাস উই এর একে প্রভাবিত করেছে। আমরা বলেছিলাম যে এই তিনটি উপাদানের যে কোনো একটিকে প্রভাবিত করলেই বা প্রভাব ফেললেই সেই ঘটনাকে আমরা কি বলতে পারবো? লেনদেন বলতে পারবো। তাহলে আজকে আমরা এই ঘটনাটিকে লেনদেন বলতে পারি। কেন? 10,000 টাকার পণ্য বিক্রয় করার ফলে আমাদের কাছে কি আসছে? নগদ অর্থ আসছে। এর ফলে এ নামক যে উপাদানটি ছিল সেটিকে কি করা হয়েছে? প্রভাব ফেলা হয়েছে। সো এটিকে আমরা কি বলবো? লেনদেন বলবো। আচ্ছা, আমরা আরো একটি উদাহরণের মাধ্যমে বুঝার চেষ্টা করি যে ব্যবসায়ে বা প্রতিষ্ঠানে একজন কর্মী নিয়োগ দেওয়া হলো। তাহলে এই যে এখানে প্রয়োজনে আমরা একটা টাকার অ্যামাউন্ট দিয়ে দেই যে তাকে বেতন দেওয়া হবে কত? 15,000 টাকা। তাকে বেতন দেওয়া হবে 15,000 টাকা। এখন এটা কি কোনো লেনদেন কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। খেয়াল করলে দেখবেন যে ব্যবসায়ে একজন কি করা হয়েছে? কর্মী নিয়োগের কথা বলা আছে, কর্মীকে অর্থ দেওয়ার কথা বলা নাই। হ্যাঁ, এখানে যে অর্থটা দেওয়া আছে সেটা বলা হয়েছে যে সে 1 মাস কাজ করার পরে সে কত হাজার টাকা পাবে? 15,000 টাকা পাবে। তাহলে কি আজকে কি তাকে টাকা দেওয়া হয়েছে নাকি আজকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে? আমরা সাধারণত নিয়োগের দিন কর্মচারীকে কোনো অর্থ দেই না, সে 1 মাস কাজ করার পরে আমরা সাধারণত তাকে বেতন দিই। তাহলে এখানে উল্লেখ আছে যে ব্যবসায়ে একজন কর্মী কি করা হলো? নিয়োগ করা হলো। বেতনটা তার কত? 15,000, কিন্তু আমি আজকে তাকে বেতন দেই নাই। আচ্ছা, এর ফলে কি আমাদের যে হিসাব সমীকরণ ছিল এ ইকুয়াল এল প্লাস উই, এটার কোনো উপাদানকেই এই ঘটনাটি কি করে না? প্রভাব ফেলে না। ফলে এটিকে আমরা লেনদেন বলতে পারবো না, এটাকে জাস্ট শুধুমাত্র ঘটনা বলতে হবে, এটাকে লেনদেন বলা যাবে না। তাহলে উপরেরটি হচ্ছে লেনদেন আর নিচেরটি হচ্ছে কি? ঘটনা। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে আসলে লেনদেন কাকে বলে। লেনদেন অবশ্যই কি করবে? আর্থিক অবস্থাকে কি করবে? পরিবর্তন করবে বা প্রভাব ফেলবে, সেটাকে আমরা লেনদেন বলবো। আর যদি প্রভাব না ফেলে তাহলে সেটাকে আমরা ঘটনা বলবো। আচ্ছা, আজকে আমরা সর্বশেষ যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানে একটা কথা আছে যে সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। এই কথাটা আমরা বুঝবো। আসলে এটাই হবার কথা যে সকল লেনদেনই কি হবে? ঘটনা হবে। কেন? কারণ লেনদেন হওয়ার পূর্বে সেটাকে আগে ঘটনা হতে হবে। তাহলে সকল লেনদেনই কি হবে? ঘটনা হবে, কিন্তু সকল ঘটনা কি হবে না? লেনদেন হবে না। আচ্ছা, এটা আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরেন আমরা 10টা ঘটনা নিলাম। এই 10টা ঘটনার মধ্যে 7টা ঘটনা, কয়টা ঘটনা? 7টা ঘটনা এ ইকুয়াল এল প্লাস উই কে প্রভাবিত করে বা প্রভাব ফেলে। আর এর মধ্যে 3টি ঘটনা এ ইকুয়াল এল প্লাস উই কে কি করে না? প্রভাব ফেলে না বা পরিবর্তন করে না। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে ঘটনা এই হিসাব সমীকরণকে বা আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে বা প্রভাব ফেলবে, সেগুলোকে আমরা কি বলবো? লেনদেন বলবো। তাহলে এই 10টির মধ্যে 7টি ঘটনা এ ইকুয়াল এল প্লাস উই কে যদি
প্রভাবিত করে, তাহলে এই 7টি ঘটনাকে আমরা কি বলবো? লেনদেন বলবো। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে যেগুলোকে আমরা লেনদেন বলছি, অর্থাৎ এখানে 7টিকে আমরা কি বলছি? লেনদেন বলছি। তাহলে এই লেনদেনগুলো অবশ্যই প্রথমে কি হয়েছিল? ঘটনা ছিল, কারণ সেই ঘটনা হওয়া ছাড়া বা ঘটনা ঘটা ছাড়া সেটা কখনোই লেনদেন হতে পারে না। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে যে 7টি লেনদেন আমরা বের করলাম, এই 7টি পূর্বে কি ছিল? ঘটনা ছিল। তাহলে এই কথা সত্য যে সকল লেনদেনই ঘটনা। যেমন এখানে যে 7টা ঘটনা ছিল বা 7টা লেনদেন ছিল, এই 7টা লেনদেন এই 10টির মধ্যে ছিল কিনা? ছিল। তাহলে এই 7টি লেনদেনকে আমরা কি বলতে পারি? এই সকল লেনদেনই, এই 7টা লেনদেনই কি ছিল? ঘটনা ছিল। আচ্ছা, এবার খেয়াল করলে দেখবেন এই 10টা ঘটনার মধ্যে 7টা ঘটনা লেনদেনের মধ্যে আসছে, কারণ এগুলা এ ইকুয়াল এল প্লাস কে কি করে? প্রভাবিত করে। কিন্তু এই 10টার মধ্যে 3টি ঘটনা এ ইকুয়াল এল প্লাস উই কে কি করে না? প্রভাবিত করে না। ফলে এগুলাকে লেনদেন বলা যাবে না, এগুলাকে শুধুমাত্র কি বলতে হবে? ঘটনা বলতে হবে। তাহলে কি ঠিক আছে কিনা দেখেন যে সকল লেনদেনই ঘটনা। যেমন এখানে 7টাই কি হয়েছে? ঘটনা হয়েছে। কিন্তু সকল ঘটনা কি হয় নাই? লেনদেন হয় নাই, কারণ লেনদেনের মধ্যে আসছে মাত্র 7টা, বাকি 3টা লেনদেন না। তাহলে এই কথা প্রমাণিত যে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা কি নয়? লেনদেন নয়। তো আজকে আমরা অনেক সময় নিয়েছি, অনেকগুলো বিষয় আলোচনা করেছি। আশা করি আপনারা এই ক্লাসটি থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর যদি আপনাদের কোনো জানার কিছু থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।